আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আরেকটা প্রবলেম নিয়ে আসছি, সেটা হচ্ছে এসএসসি ফিজিক্স রাজশাহী বোর্ডের 2025 সালের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা একই সাথে এটা তরঙ্গ শব্দ এই চ্যাপ্টার থেকে এক পোর্শন আসছে, আরেক পোর্শন আসছে বস্তুর তাপীয় ধর্ম থেকে আসছে। তাপ রিলেটেড একটা প্রবলেম আর একটা হচ্ছে শব্দ রিলেটেড একটা প্রবলেম। তো প্রবলেমগুলো আমরা দেখি কিভাবে সলভ করতে হয়। প্রথমেই একটা দেখতে পাচ্ছি, প্রথম যে 1 নাম্বার দৃশ্যপটে কোন স্থানের সকালের তাপমাত্রা বলছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ একটা দেওয়া আছে 338 মিটার পার সেকেন্ড। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটা 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এটা একটা ইভেন্ট দেওয়া আছে। আরেকটা ইভেন্ট বা দৃশ্যকল্প দেওয়া আছে, একটা বরফের টুকরো আছে যার ওয়েট হচ্ছে যার মাস বা ভর দেওয়া আছে 50 গ্রাম এবং বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে। এবং আরেকটা হচ্ছে পাত্র আছে, যে পাত্রটার নাম তারা হচ্ছে পি পাত্র। পাত্রটার ভর হচ্ছে 100 কেজি এবং পাত্রের একটা আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাপ ধারণ ক্ষমতা বা তাপ 900 জুল/কেজি/কেলভিন দেওয়া আছে। এবং এই পাত্রে পানি আছে, পানির ভর হচ্ছে 80 গ্রাম এবং পানির আপেক্ষিক সুপ্ত তাপ এটা দেওয়া আছে। না দেওয়া থাকলে আমরা জানি এটা মুখস্থ। এবং এটা পানিটা তাপমাত্রা, পাত্র সহ পানির তাপমাত্রা কক্ষ তাপমাত্রা এটা 28 ডিগ্রি সেলসিয়াস। ক খ আমরা হচ্ছে স্কিপ করি। গ নাম্বারে যাচ্ছে, দৃশ্যপট একের স্থানটিতে দুপুরের শব্দের বেগ কত হবে এটা নির্ণয় করতে বলছে আমাদের। দৃশ্যপট 2 এ বলছে বি পাত্রটাকে আমরা হচ্ছে বি বস্তুটাকে, এই বরফের টুকরোটাকে বি পাত্রের ভিতরে আমরা ফালাই দেব, তাহলে বি পাত্রের সম্পূর্ণ অংশ গলবে কিনা, মানে এই বরফটা পানিতে পরিণত হবে কিনা আমরা দেখবো। এটা বিশ্লেষণের মাধ্যমে মতামত আমাদের চাইছে কি মতামত। প্রথম কোশ্চেনটা যদি আমরা যাই, একটা আছে গ নাম্বার কোশ্চেনে যদি যাই, তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখি। দেওয়া আছে T1 দেওয়া আছে। আমরা যদি ভ্যালুটা ক্যালকুলেট করে, দেওয়া আছে T1 তাপমাত্রা দেওয়া আছে। T1 টা অবশ্যই আমরা কেলভিন স্কেলে নিব, তাহলে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। কেলভিন স্কেলে নিলে 273 এর সাথে 10 যোগ করলেই আমরা কেলভিন পাই যাচ্ছি 283। এই যে ভ্যালুটা হয়ে যাচ্ছে 283 কেলভিন। একইভাবে T2 যদি আমরা করি, 273 এর সাথে আমরা যোগ করব হচ্ছে 33, তাহলে আমরা যেখানে পাচ্ছি 306 কেলভিন। ভি ওয়ান তারা বলে দিয়েছে আমাকে 33, ভি ওয়ান টা বলে দিয়েছে 338 মিটার পার সেকেন্ড, 338 মিটার পার সেকেন্ড। ভি টু আমাদের চাইছে কত হবে। তো আমরা একটু জানি, আমাদের ফর্মুলা কি জানি, ভি সমানুপাতিক √টি। এই ফর্মুলা আমাদের জানা আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি এটাকে সমানুপাতিক উঠে নিই, তাহলে কি পাই, ভি2 ডিভাইডেড বাই ভি ওয়ান ইকুয়াল টু T2 ডিভাইড বাই T1 পাই। এবং আমরা যদি ভি টু বের করতে চাই, তাহলে ভি ওয়ান ইন্টু T2 ডিভাইড বাই T1 এখানে ভ্যালুগুলো বসাই দেবো। ভি ওয়ান এর ভ্যালুটা আমরা দেখলে 338 338 আমরা ভ্যালু পেয়েছি। এবং হচ্ছে T1 এর ভ্যালুটা আমরা, T2 এর ভ্যালুটা পাইছি 306 আর 283, তাহলে 306 283, এই হচ্ছে ভ্যালু। আমরা যদি ক্যালকুলেটরের ভ্যালুটা একটু দেখি তাহলে কত আসে। 306 ডিভাইড বাই 283, 351.47 ভ্যালু পাচ্ছি, 351.47 মিটার পার সেকেন্ড। এবং এটাই আমাদের চাইছে, আমাদের অ্যান্সার এটাই। খুবই ছোট একটা ম্যাথ ছিল, 2 লাইনের 3 লাইনের ম্যাথ এটা। দৃশ্যকল্প একের স্থানটিতে দুপুরের শব্দের বেগ কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। দৃশ্যপট 2 নাম্বার আমরা বিশ্লেষণে কিভাবে করে দেখি, বি বস্তুটিকে পি পাত্রে আমরা নিমজ্জিত করবো, ফালাই দেব, বিটাকে পি পাত্রে ফালাই দেব। কি হবে আমরা একটা গেস করি, সম্পূর্ণ গলবে কিনা। তাহলে এই বরফ 0 ডিগ্রির বরফ
সাপোজ আমি মনে করছি 0 ডিগ্রি পানিতে পরিণত হবে, তাহলে তো সম্পূর্ণ গলে যাবে। তার তার জন্য একটা তাপ লাগবে, তাপটা আমরা বের করে নেব। ফার্স্ট রিকোয়ারমেন্ট তাপ, কতটুকু প্রয়োজনীয় তাপ এটা বরফে পানিতে পরিণত হইতে। এবং এই পাত্র এবং পানি যে আছে এইটা 28 ডিগ্রি সেলসিয়াস আছে, আমরা এটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালুতে যাই। যে এটা যদি 0 ডিগ্রি বানায় ফেলি আমরা, যে তাপ বর্জিত করতে করতে 0 ডিগ্রিতে পৌঁছে গেছে, তখন এই কি পরিমাণ বর্জন করবে তাপ সেটা আমরা দেখব। সেই তাপটা যদি এর গৃহীত তাপের সমান হয় বা এর প্রয়োজনীয় তাপের সমান হয়, তাহলে কি হবে, বরফটা গলে যাবে। বা যদি বেশি হয় তো গলে যাবে, আর যদি এর প্রয়োজনীয় তাপের চেয়ে কম হয় তাহলে বরফটা গলবে না। হ্যাঁ, আমাদের এটা দেখাইতে হবে। তাহলে আমরা যাই এই অংশে। তাহলে আমরা প্রথম কেসটা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে আমরা লিখবো বরফ গলতে, মানে আমরা বরফ না লিখে বি বস্তুটি লিখি। বি বস্তুটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। আমরা এই তাপটার নাম দিলাম থেটা বি। তাহলে এখানে যেহেতু সুপ্ত তাপ গ্রহণ করবে, তাহলে এর ফর্মুলাটা হবে, আমরা জানি এম এল এফ। এল এফ মানে ফিউশন, ঠিক আছে, মানে গলনের ক্ষেত্রে কতটুকু তাপ। এম এর ভ্যালু, এখানে ভ্যালুটা দেওয়া আছে 50 গ্রাম। তাহলে 50, অবভিয়াসলি 50 কে কেজিতে নিতে হবে 1000, গুণিত এলএফ এর ভ্যালু দেওয়া আছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে যে 336000 দেওয়া আছে, 336000। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কত পাওয়া যায়, 1000 16800 জুল তাপ আমাদের প্রয়োজন। 16800 জুল, এত জুল তাপ আমাদের প্রয়োজন, এটা যদি সম্পূর্ণ পানিতে পরিণত হয়। এখন এই এই পাত্রটা, এই পাত্র আর যে পানি আছে, এটা কি সেই পরিমাণ তাপ দিতে পারবে কিনা আমরা দেখি। হ্যাঁ, তাহলে পাত্র ও পাত্র ও পানির তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি সেলসিয়াস হলে বর্জিত তাপ, এরা কি পরিমাণ তাপ বর্জিত করবে, বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপের মানটা আমরা ধরে নিচ্ছি, একটা ভ্যালু দিচ্ছি, থেটা পি, পিটা পাত্র, আর থেটা ওয়াটার, ওয়াটার পানি। হ্যাঁ, আমরা থেটা পি আর থেটা এ বের করি। তাহলে থেটা পি কত, থেটা পি আমরা আগে বের করি। এই বর্জিত তাপ, আমরা বর্জিত তাপের একটা নাম দিয়ে দিই আমরা। হ্যাঁ, বর্জিত তাপ আমরা ধরে নিচ্ছি কিউ। বর্জিত তাপের নাম দিলাম কিউ। কিউ এর ভিতরে দুইটা আছে, একটা পি পাত্রটা, আর একটা কি পাত্রের ভিতরে যে পানি আছে সে পানি ওয়াটার। তাহলে আমরা কিউ পি বের করি, পি। তাহলে এখানে কি হবে, এম এস ডেল টি বা ডেল থেটা যাই বসেন, এখানে একই ভ্যালু আসবে। তাহলে পাত্রের ক্ষেত্রে, পাত্রের ভর কত, 100 গ্রাম, তাহলে 100 ডিভাইড বাই 1000। পাত্রের আপেক্ষিক তাপ বলে দিয়েছে এরা 900, এই যে 900 বলে দিয়েছে। এবং ডেল থেটা তাপমাত্রার পরিবর্তন, তাহলে থেটা টু মাইনাস থেটা ওয়ান। হ্যাঁ, আমরা যে থেটা টু থেটা ওয়ান এভাবে যদি আমি ধরে নিই, এটা তো কোনো বিষয় না। থেটা কত হবে, 28 - 0। হ্যাঁ, কারণ কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য যা, সেলসিয়াস স্কেলেও তাপমাত্রার পরিবর্তনটা সেমই হয়। তো এটা ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাবো, 100 2520, এখানে এই তাপ দিবে 2520 জুল।
2520 জুল তাপ দিচ্ছে। এবং আমরা যদি এর ক্ষেত্রে যাই, বরফের ক্ষেত্রে, সরি পানির ক্ষেত্রে, থেটা ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, এম এস ডেল টি। ডেল টি ডেল থেটা কোনো প্রবলেম নাই। এম পানির ভর কত, 80, তাহলে আমরা বসাবো 80, যেহেতু গ্রাম তাহলে কেজিতে চলে গেলাম। পানির আপেক্ষিক তাপ এটা মুখস্থ 4200, 4200, এবং ডেল থেটা কত, 28 - 0। তাহলে এটার ভ্যালুটা আসবে কত দেখি আমরা একটু। তাহলে ভ্যালুটা হচ্ছে 9408, 9408 জুল। মোট বর্জিত তাপ, আমরা এখানে যাই, মোট বর্জিত তাপ, মোট বর্জিত তাপ কত হচ্ছে, থেটা পি প্লাস থেটা ডাব্লিউ। থেটা পি এর ভ্যালুটা আমরা পেলাম 2520 জুল, 2520 জুল। থেটা পি পেলাম আমরা 2520 প্লাস 9408 প্লাস 2520, 11900, 11928 গ্রাম, 11928 গ্রাম না জুল তাপ। সুতরাং এখানে মোট বর্জিত তাপ এই ভ্যালুটাকে আমরা নাম দিয়েছিলাম একটা, মোট বর্জিত তাপ এই ভ্যালুটার নাম দিয়েছি আমরা কিউ। হ্যাঁ, তাহলে যে কিউ লেস দেন কি হয়ে যাচ্ছে, কিউ লেস দেন এখানে কত হয়েছে আমাদের, কিউ বি মানে যে পরিমাণ প্রয়োজনীয় তাপ, তাপ ছিল 16800 আর আমরা তাপ পাইছি 11900, তাহলে কিউ বি, কিউ বি, সুতরাং সুতরাং সম্পূর্ণ বরফ গলবে না, সম্পূর্ণ বরফ গলবে না। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের অ্যান্সার। কিন্তু যদি টিচার আরেকটা কোশ্চেন করতো কি, যে কত অংশ বরফ গলবে, হ্যাঁ কত অংশ বরফ গলবে, এটা আমরা বের করি। তাহলে 16800 জুল তাপ দরকার, কিন্তু তাপ পাইছি আমরা 11928, তাহলে যত অংশ গলবে আমরা যদি এভাবে লিখি, এই অংশটুকু বাড়তে যদি করি, যত অংশ গলবে, এই কোশ্চেন এটাও অ্যাড করা যায়। তাহলে আমাদের তাপ দরকার কত, 16000, এই যে 16800, তাহলে এটা হচ্ছে হরে থাকবে 16800, এবং তাপ পাইছি কত, 11928, 11928। তাহলে আমরা যদি 16800, তাহলে আমাদের পাচ্ছি 0.71, 0.71 অংশ বরফ গলবে। এবং এটাকে যদি পার্সেন্টেজ আকারে আমরা করে দিই, যে শতকরা আকারে দেখাইলাম, তাহলে হচ্ছে 71% বরফ গলবে, যত অংশ 71%, এই হচ্ছে বাড়তি অংশটুকু। এই গেল আমাদের এই কোশ্চেনটার সমাধান। কোশ্চেনটা খুব ইজি ছিল, বা এটা হচ্ছে দুইটা চ্যাপ্টার মিলে ছিল কোশ্চেন। এখন আমরা যদি এই এই দুই চ্যাপ্টারের যদি আমরা কিছু এমসিকিউ দেখি, দুই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসছে এগুলো একটু যদি দেখি আমরা। এই দুই চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো আমরা যদি দেখি, এখানে এমসিকিউ আসছিল এইটা, এই নিচে কোন কোনটি তরলের বাষ্পায়ন নির্ভরশীল নয়, কোনটির উপর তরলের বাষ্পায়ন, তরল যে বাষ্পীভূত হয়, বাষ্পীভবন দুই ধরনের, একটা হচ্ছে শত বাষ্পীভবন, একটা স্ফুটন। তো শত বাষ্পীভবন স্ফুটন যাই হোক না হচ্ছে, শত বাষ্পীভবনের কথা চিন্তা করি, স্ফুটন যাই কথা চিন্তা করি না কেন, বাষ্পায়ন ঘটনাটা, ইভাপোরেশন নির্ভর করে হচ্ছে তরলের প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, ইভাপোরেশনটা নির্ভর করে তরলের প্রকৃতি। কেন তরলের প্রকৃতি, এটা বুঝতে হলে এক এক ধরনের তরল এক এক তাপমাত্রায় হচ্ছে বাষ্পীভূত হয়। পানির তাপমাত্রা যেমন 100 ডিগ্রি সেলসিয়াস পানি বাষ্পীভূত হয়, লোহার আরো বেশি তাপের প্রয়োজন হতে পারে। অন্য যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে ইথার বা হচ্ছে ন্যাপথালিন এগুলো দেখি, এগুলো হচ্ছে আরো কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়, আর আরো অনেক এগুলো উদ্বায়ী পদার্থ যদি হয় আরো কম তাপমাত্রায়। শুধু তরলের প্রকৃতির উপর, কোন ধরনের তরল তার উপর ডিপেন্ড করবে কখন বাষ্পায়িত হয়, এটা একটা। আরেকটা হচ্ছে তরলের উষ্ণতা, এটার উপরও নির্ভর করে, তরলের উষ্ণতার উপরও কি করে, নির্ভর করে। কেন, মনে করি একটা পানি আছে 10 ডিগ্রি সেলসিয়াস, আরেক পাত্রে পানি আছে 80 ডিগ্রি সেলসিয়াস,
তাহলে কোনটা আগে হচ্ছে বাষ্পায়িত হবে? অবশ্যই 80°C আগে বাষ্পায়িত হবে বা বেশি পরিমাণ বাষ্পায়িত হবে, কারণ সেটা হচ্ছে ওর মানে হচ্ছে স্ফুটনের কাছাকাছি চলে গেছে তাপমাত্রা, সুতরাং এটা তাপমাত্রার উপর নির্ভর করে তরলের। আরেকটা নির্ভর করে উপরিভাগের, তরলের উপরিভাগের ক্ষেত্রফল। উপরিভাগের ক্ষেত্রফল এর উপর নির্ভর করে। উপরিভাগের ক্ষেত্রফল, মনে করি একটা পানি আছে, আমি 100 গ্রাম পানি আছে এই হচ্ছে গ্লাসের ভিতরে রাখছি, এবং এই পানিটাকে আমরা এরকম একটা ফ্ল্যাট প্লেটের ওপর রাখছি। ফ্ল্যাট প্লেটে মানে হচ্ছে তার হচ্ছে ক্ষেত্রফল বাড়াই দিয়েছি। তাহলে যখন তাপ আসবে, মনে করি এই যে তাপ আমরা যখন দিব, তখন এর যে পরিমাণ সারফেস, এর সারফেস এরিয়াটা অনেক বেশি, এই তাপ নিবে অনেক বেশি পরিমাণ। বা নিচ থেকেও যদি কেউ যদি তাপ দেয় আগুন দিয়ে, আর ওপরটা যদি সূর্যের তাপে আসে, তারপরেও এরা হচ্ছে বেশি তাপ নিতে পারবে এবং তাড়াতাড়ি কি হইতে পারবে, বাষ্পায়িত হইতে পারবে। সুতরাং এটা তরলের উপরিভাগের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আরো নির্ভর করে হচ্ছে তরলের বিশুদ্ধতা। যদি তরল বিশুদ্ধ হয় তাহলে একরকম তার হচ্ছে বাষ্পায়ন হবে। তরল যদি অবিশুদ্ধ হয় তার বাষ্পন ডিফারেন্ট হবে। তরলের প্রকৃতিতে বললাম। আরেকটা হচ্ছে বাতাসের প্রবাহ আছে। বাতাসের যদি এয়ার ফ্লো হচ্ছে, এয়ারের যদি বেগ বেশি থাকে আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে, তাহলে কি হবে, এই বাষ্পায়নটা বাড়বে। আরেকটা যে চাপ, তরলে হচ্ছে চাপ, যদি চাপ কম হবে তত হচ্ছে বাষ্পায়ন বাড়বে। এখানে হচ্ছে চাপের উপর নির্ভর করে। হ্যাঁ, এর হচ্ছে মানে বায়ুমণ্ডলের চাপ, এটাকে বলা হয় বায়ুমণ্ডলের চাপের উপর। বাতাসের চাপের উপর হচ্ছে নির্ভর করে এটা। তারপর নির্ভর করে বাতাসের বেগের উপর নির্ভর করে বা প্রবাহের উপর নির্ভর করে, এগুলো কিন্তু হচ্ছে তোর আয়তনের উপর নির্ভর করে না। কারণ হচ্ছে এই যে গ্লাস, এই গ্লাসে যদি এতটুকু পানি থাকে আর আরেকটা গ্লাসে যদি এতটুকু পানি থাকে, তাহলে বাষ্পায়ন কিভাবে হবে? উপরের অংশটুকু কি নিবে, হচ্ছে তাপ নিবে এবং হচ্ছে বাষ্পায়িত হবে। তো বাষ্পায়ন সবসময় উপরের পোর্শন থেকে শুরু হয় যদি তাপ উপর থেকে আসে। এটা তাহলে আয়তনের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে এটার অ্যান্সার। কোনটির উপর, মানে কোনটির উপর বাষ্পায়নের প্রকৃতি, বাষ্পায়নটা নির্ভর করে না। এই গেল এটার অ্যান্সার। আরেকটা কোশ্চেন আসছে এখানে, তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না। কিসের উপর তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না? হ্যাঁ, তাপ ধারণ ক্ষমতাকে বলা হয়, আমরা জেনেছি সি ইকুয়াল টু ছিল, সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, হিট ক্যাপাসিটি। এই সিটা ছিল হিট ক্যাপাসিটি। সি ইকুয়াল টু ছিল হচ্ছে কিউ বাই ডেল টি, এটা ছিল সি। আর এস ছিল আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, ছিল কিউ বাই এম ডেল টি। এই ফর্মুলাতে যদি যাই তাহলে সিটা কিসের উপর হচ্ছে ডিপেন্ড করে, এই কিউ এর উপর ডিপেন্ড করে। কিউটা কি তাপের উপর ডিপেন্ড করে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে তাপমাত্রার উপর হচ্ছে তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে। এটা তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। তাপমাত্রার পরিবর্তন। সি আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। সি আর এস যদি আমরা মেন করি, সি ইকুয়াল টু হয় এম এস হয়। সি ইকুয়াল টু হয়ে যায় এম আর এস। এখানে এম তো এটা হচ্ছে ভরের উপরও ডিপেন্ড করে। এই ফর্মুলা থেকে যদি যাই, তাপ ধারণ ক্ষমতা এটা হচ্ছে ভরের উপরও নির্ভর করতেছে। এখানে এখানে যে জিনিসটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করছে, নট তাপমাত্রার উপর নির্ভর করে। এই জিনিসটা একটা একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, আর একটা হচ্ছে তাপ, আর হচ্ছে আরেকটা আকারের উপর নির্ভর করে। এটা হচ্ছে আকার, আকার বলতে হচ্ছে ভর, আকার কত বড় আকারের হবে তার উপর নির্ভর করে তাপ ধারণ ক্ষমতা। হ্যাঁ, এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা তাপমাত্রার উপর নির্ভর করে না। আর আরেকটা হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন পড়ছিল, তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার বেগ বৃদ্ধি পাবে যদি, এই একটা কোশ্চেন পড়ছে, তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার বেগ বৃদ্ধি পাবে যদি কি ঘটে, এটা একটু দেখি আমরা। তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার যে বেগ, তার একটা ভ্যালোসিটির একটা মানে ফর্মুলা ছিল আমাদের, আমরা দেখেছিলাম ফর্মুলাটা কি। ফর্মুলাটা ছিল ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই ফর্মুলাটা আমাদের ছিল। তরঙ্গ কোন কণার বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে হচ্ছে ভিটা হচ্ছে বেগ, এফটা ছিল কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কিসের তরঙ্গ বেগ বৃদ্ধি পাবে, ভি বৃদ্ধি পাবে। ভি বৃদ্ধি পাবে কখন, এটা যদি বাড়ে,
এটা কখন বৃদ্ধি পাবে? এফ এর মান যদি বাড়াই, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এটা বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ায় তাহলে এটা বাড়বে। তাহলে হচ্ছে কম্পাঙ্ক বেগ বৃদ্ধি পাবে কখন? এফ কম্পাঙ্ক বৃদ্ধি পেলে, এটা কারেক্ট। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে তাহলে বৃদ্ধি পাবে। পর্যায়কাল, পর্যায়কালের সাথে রিলেশন কি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আবার এফ ইকুয়াল টু আমরা কি জানি? 1/t। তাহলে ফর্মুলাতে বসাই, তাহলে ল্যামডা বাই টি। তাহলে ভি সমানুপাতিক, আমরা যদি দেখি ভি সমানুপাতিক 1/t হয়, মানে টি এর সাথে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে পর্যায়কাল যদি বাড়ে তাহলে তো বেগটা কমে যাবে, বেগটা বৃদ্ধি পাবে না। তাহলে 1 আর 2 আমাদের অ্যান্সার। এই গেল এই কোশ্চেনের অ্যান্সার। আরেকটা পড়েছে এখানে, এই যে বাতাসে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন কত দূরত্ব থাকতে হবে? যে দূরত্বটা থাকলে প্রতিধ্বনি আমরা শুনতে পাবো, এই দূরত্ব থাকলে আমরা প্রতিধ্বনি শুনবো, এমন একটা কোশ্চেন আসছে। প্রতিধ্বনি আমরা জানি ফর্মুলা, আমরা হচ্ছে এখানে একজন ব্যক্তি আছে আর এখানে একটা দেয়াল আছে, শব্দ যাবে, তাহলে মনে করি ডিস্টেন্স হচ্ছে ডি, আবার শব্দটা ফেরত আসবে, তাহলে হচ্ছে ডি। তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 2d। এবং এই শব্দ যাওয়া আসার ভিতরে যে টাইমটা, এই টাইমের পার্থক্য মিনিমাম 0.1 সেকেন্ড থাকতে হবে, কারণ আমাদের শ্রবণের যে স্থায়িত্ব কাল, এটা 0.1 সেকেন্ড। এর মানে বোঝায় 0.1 সেকেন্ডের ভিতরে আমরা আরেকটা শব্দ ভালোভাবে শুনতে পাবো না বা শুনবো না। মানে 1 সেকেন্ডে 10টা আমরা শব্দ শুনতে পাবো, এটা বুঝে। 1 সেকেন্ডে আমরা 10টা শব্দ আলাদাভাবে শব্দ, এর ভিতরে যদি আরেকটা শব্দ চলে আসে তাহলে আমরা সেই শব্দটা বা প্রতিধ্বনিটা আমরা শুনতে পাবো না। তাহলে এখানে মোট ডিস্টেন্স কত হচ্ছে? 2d। 2d ইকুয়াল টু কত? ভি টি। মানে আমরা হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, এই ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, কিন্তু এখানে এস বলতে কি বুঝাচ্ছি আমরা? হচ্ছে 2d, এখানে এস এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2d। তাহলে হচ্ছে ডি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ভিটি বাই 2। তাহলে ভি এর ভ্যালু যদি আমরা বসাই 340, টি এর ভ্যালু হচ্ছে আমরা জানি 0.1 সেকেন্ড, এটা যেহেতু সর্বনিম্ন দূরত্ব 2, এটা ভ্যালু করলে আমরা 17 মিটার পাচ্ছি। তাহলে হচ্ছে 17 মিটার যদি হচ্ছে অবজেক্ট থেকে, কোনো প্রতিফলক থেকে যদি কোনো একজন ব্যক্তি দাঁড়ায় ওই টাইমে, বা যে টাইমে শব্দের ব্যক্তি 40, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারে। নিজের হচ্ছে উৎপন্ন, নিজেই যে শব্দটা তৈরি করবে সেটা হচ্ছে সে আবার শুনতে পাবে 0.1 সেকেন্ড পরে। এর চাইতে বেশি দূরত্ব যদি যায় তাহলে আরো বেশি টাইম লাগবে প্রতিধ্বনি শুনতে, এবং এর চাইতে কম যদি সে আরো সামনে চলে যায় দেওয়ালে, তাহলে সে কখনো প্রতিধ্বনি শুনতে পাবে না ওই শব্দের বেগে। এই ছিল আজকের এই কোশ্চেনের সমাধান। নেক্সট কোশ্চেন, আবার আরেকটা আমরা কোশ্চেনে আসবো, তখন আবার কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।